গভীর রাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ করেই আকাশপথে ভেসে আসে যুদ্ধ বিমানের কান ফাটানো বিকট গর্জন, আর মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা রাজধানী শহর। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র উত্তেজনা ও সীমান্ত সংঘাত এবার রূপ নিয়েছে এক প্রকাশ্য এবং ভয়াবহ যুদ্ধে। আমাদের এই ঐতিহাসিক ও ভূরাজনৈতিক আলোচনার মূল গভীরে প্রবেশ করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। ইসলামী ইতিহাস, নির্ভরযোগ্য তাফসীর ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতির ওপর ভিত্তি করে এমন আরও অসংখ্য তথ্যবহুল আর্টিকেল, অডিও বুক এবং গাইডলাইন পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com এবং নিত্য নতুন আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে, বিশেষ করে রাজধানী কাবুল, পাকতিয়া এবং কান্দাহার প্রদেশে পাকিস্তান বিমান বাহিনী একযোগে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করে। এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় সময় রাত প্রায় ১:৫০ দিকে যুদ্ধ বিমানের শব্দের পরপরই অন্তত ৮টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা টানা রাত ২:৩০ পর্যন্ত অব্যাহত ছিল। এবং এই প্রচণ্ড হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত মূলত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের একটি কঠোর বার্তার মধ্য দিয়ে, যেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্টভাবে ঘোষণা করেন যে কূটনৈতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার সকল ধরনের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং পাকিস্তানের ধৈর্যের সীমারেখা চূড়ান্তভাবে পার হয়ে গেছে, যার ফলে এখন দুই দেশের মধ্যে আর কোনো লুকোচুরি নয়, বরং সরাসরি এবং প্রকাশ্য যুদ্ধ শুরু হলো। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গজব-লিল হক, যার অধীনে পাকিস্তানি বাহিনী দাবি করেছে যে সাম্প্রতিক সময়ে তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে আফগান বাহিনীর অতর্কিত হামলার কড়া জবাব দিতেই তারা এই পাল্টা অভিযান শুরু করেছে। এই ভয়াবহ হামলায় পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্যমতে অন্তত ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন এবং আরও ২ শতাধিক সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানি বিমান বাহিনীর এই সুপরিকল্পিত ও নিখুঁত হামলায় আফগান বাহিনীর ২টি সেনা সদর দপ্তর, ৩টি ব্রিগেড সদর দপ্তর, ২টি বিশাল গোলাবারুদ গুদাম, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং ২টি সেক্টর সদর দপ্তর সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সাথে আফগান বাহিনীর ব্যবহৃত অন্তত ৮০টিরও বেশি ট্যাঙ্ক, অত্যাধুনিক আর্টিলারি বন্দুক এবং সাঁজোয়া যানও এ হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারও এই হামলার বিষয়ে নীরবে বসে থাকেনি। আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ প্রথমে দাবি করেছিলেন যে কান্দাহার এবং হেলমান্দ প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা কঠোর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যদিও পরবর্তীতে সেই পোস্টটি রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয় এবং তালেবানের পক্ষ থেকে সাময়িকভাবে আর কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে তাদের চালানো পাল্টা হামলায় অন্তত ৫০ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং বেশ কয়েকজনকে তারা বন্দী হিসেবে আটক করতে সক্ষম হয়েছে। আফগান বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাদের সেনারা রাতের আঁধারে যুদ্ধ করার জন্য নাইট ভিশন প্রযুক্তি এবং লেজার নিয়ন্ত্রিত আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে পাকিস্তানি বাহিনীর ওপরেই হামলা চালিয়েছে এবং রাত ১২টার দিকে উপ আমিরের নির্দেশে তারা সাময়িকভাবেই হামলা বন্ধ করে। তবে এই হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে বা আন্তর্জাতিক কোনো সংস্থার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ অনুসন্ধান করতে গেলে আমাদের কিছুটা পেছনের ইতিহাসে ফিরে তাকাতে হবে। ২০০১ সালের মার্কিন আগ্রাসনের দীর্ঘ ২ দশক পর
2021 সালে আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী যখন চরম অপমানজনকভাবে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয় এবং তালেবান পুনরায় কাবুলের রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন পাকিস্তানই ছিল বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম, যারা এই ক্ষমতার পালাবদলকে স্বাগত জানিয়েছিল। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান অত্যন্ত আনন্দিত হয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে আফগানরা শেষ পর্যন্ত দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু এই আনন্দের রেশ খুব বেশি দিন স্থায়ী হয়নি। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটতে শুরু করে, যার কেন্দ্রবিন্দুতে ছিল ঐতিহাসিক এবং বিতর্কিত ডুরান্ড লাইন। এই 1600 মাইল দীর্ঘ সীমানা, যা ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল, তা আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি এবং এই সীমান্তকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে প্রতিনিয়ত গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটতে থাকে। পাকিস্তানের বর্তমান অভিযোগ হল তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে একের পর এক ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্টভাবে জানিয়েছেন যে আফগান তালেবান যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে পাকিস্তান নিজের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। যদিও কাবুল প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা দাবি করছে যে পাকিস্তান তাদের নিজেদের অভ্যন্তরে নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই আফগানিস্তানের ওপর এই ভিত্তিহীন দোষ চাপাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে শক্তির ভারসাম্য বিবেচনা করলে এটি একটি চরম অসম যুদ্ধ। সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ। পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 6 লক্ষের অধিক এবং তাদের বিমান বাহিনীতে রয়েছে 4 শতাধিক আধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন। বিপরীতে আফগানিস্তানের তালেবান বাহিনীর নিয়মিত সদস্য সংখ্যা মাত্র 1,72,000 এবং তাদের কোনো কার্যকর বা আধুনিক বিমান বাহিনী নেই। এই বিশাল সামরিক বৈষম্য থাকা সত্ত্বেও আফগান তালেবান তাদের দীর্ঘদিনের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা এবং দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানকে একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে সক্ষম। পরিস্থিতি এতটাই জটিল রূপ ধারণ করেছে যে জাতিসংঘের মহাসচিব এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে চরম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কাতার ও তুরস্কের মতো কয়েকটি মুসলিম দেশ এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইসলামে মুসলমানদের মধ্যে পারস্পরিক রক্তপাতকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর যদি মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হয় তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের এক দল অপর দলের ওপর জুলুম করে তবে তোমরা জুলুমকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। সূরা আল হুজুরাত আয়াত 9। এই আয়াতের আলোকে এটা অত্যন্ত সুস্পষ্ট যে মুসলিম দেশগুলোর মধ্যে যে কোনো বিরোধকে অস্ত্রের ঝনঝনানি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে এবং ন্যায়ের ভিত্তিতে সমাধান করা উচিত। কারণ যুদ্ধ কেবল ধ্বংস ও মানবিক বিপর্যয় ডেকে আনে। আজ আমরা দেখতে পাচ্ছি কিভাবে আফগানিস্তানের নিরপরাধ সাধারণ মানুষ, যারা মাত্র কয়েক বছর আগে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তারা আবারও একটি ভয়াবহ যুদ্ধের আতঙ্কে দিন কাটাচ্ছে। কাবুলের আকাশে যখন যুদ্ধ বিমানের গর্জন শোনা যায়, তখন সেখানকার সাধারণ নারী ও শিশুরা চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় নির্ঘুম রাত পার করে। যুদ্ধে আসলে কোনো সাধারণ মানুষের জয় হয় না, জয় হয় কেবল ক্ষমতা আর ভূরাজনৈতিক স্বার্থের।
ইসলাম সবসময় শান্তির কথা বলে এবং এক মুসলমানকে অপর মুসলমানের ভাই হিসেবে ঘোষণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে অত্যন্ত স্পষ্টভাবে উম্মাহকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, আমার পরে তোমরা একে অপরের গর্দান কর্তনের মাধ্যমে পুনরায় কাফের হয়ে যেও না। সহিহ আল বুখারী 4406। এই অমীয় বাণীর পরেও আজ যখন আমরা দেখি দুটি মুসলিম রাষ্ট্র একে অপরের দিকে মরণাস্ত্র তাক করে আছে, একে অপরের সেনা ঘাঁটি ধ্বংস করছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে, তখন তা সমগ্র মুসলিম উম্মার জন্যই এক চরম লজ্জার এবং বেদনার বিষয়। এই সংঘাত যদি এখনই কূটনৈতিক আলোচনার মাধ্যমে থামানো না যায়, তবে এটি কেবল এই দুই দেশের জন্যই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির জন্যই এক ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশেষ করে আগামী বছরগুলোতে বিশ্লেষকরা পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি সংঘাতময় এবং সহিংস বছর হিসেবে পূর্বাভাস দিচ্ছে, কারণ টিটিপি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীও তাদের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে এবং আফগান সীমান্তে তাদের নজরদারি ও সামরিক উপস্থিতি বহুগুণে বৃদ্ধি করেছে। তবে ইতিহাসের শিক্ষা হল, কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে কখনোই দীর্ঘস্থায়ী শান্তি বা সমস্যার সমাধান আনা সম্ভব নয়। আফগানিস্তানের মাটি যুগে যুগে অনেক বড় বড় পরাশক্তিকে পরাস্ত করেছে, তাই সেখানে সামরিক অভিযান চালিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা পাকিস্তানের জন্য অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ হবে। এই পরিস্থিতিতে উভয় দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে অবশ্যই তাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ইগোর ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তা না হলে এই যুদ্ধের দাবানল পুরো অঞ্চলকে গ্রাস করে নেবে এবং উম্মার অপূরণীয় ক্ষতি সাধিত হবে। হে আল্লাহ, আপনি মুসলিম উম্মাকে নিজেদের মধ্যকার ফিতনা ও রক্তপাত থেকে হেফাজত করুন এবং সর্বদা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের এই ভূরাজনৈতিক ও ইতিহাস ভিত্তিক অডিও বুকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উম্মার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কন্টেন্টটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।